আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। ঐক্যমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার নির্বাচন কমিশনে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18 উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্বুদ্ধকরণ সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। মূল্যায়ন দলের সুপারিশের ভিত্তিতে আমাদের সহায়তার ক্ষেত্রগুলোতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, ভোটার নিবন্ধন কার্যক্রম এবং ভোটার শিক্ষার প্রচার অন্তর্ভুক্ত রয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তিনি আরো বলেন, স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত নির্বাচন কমিশন। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন হবে যদি কোনো চক্রান্ত না হয়। দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঘোষণা দিয়ে সংস্কার হয় না, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব গ্রহণ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানান বিএনপি নেতা আব্দুস সালাম। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মুগদা থানা বিএনপির আয়োজনে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি নেতারা বলেন, ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়ে নির্বাসিত করেছিল আওয়ামী লীগ। ফেসিবাদ পতনের পর দেশের মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বলেও মনে করেন তারা। আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে, সেটিকে আমাদেরকে আরো জোরালো ভাবে প্রতিষ্ঠা করতে হবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে। হোক সে দেখতে অসুন্দর, সুন্দর যদি হবে, যদি মাঠে না আসে তাহলে সেই সুন্দরের কোনো যোগ্যতা নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করেনি। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার হলে গর্ত থেকে বের হবে আওয়ামী লীগ। অশুভ শক্তির খেলা দেশের মানুষ রুখে দেবে বলেও জানান আব্বাস। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। অশুভ শক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। নির্বাচনে আসলে শুধু বিএনপি নির্বাচন করবে, আর কেউ নির্বাচনে যাবে না। আমরাও দেখতে চাই নির্বাচনে আসলে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান। অপারেশন ডেভিল হান্ট নামে শয়তান শিকার করতে জঙ্গলে না ঘুরে সরকারের আশপাশের ডেভিল ধরলেই সমাধান হয়ে যাবে বলে মনে করেন বিএনপির এই নেতা। শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। এই 5 জনের মধ্যে 4 জন সচিবালয়ের ভিতরে অবস্থান করছে, 1 জন সচিবালয়ের বাইরে অবস্থান করছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব গ্রহণ করছে না অন্তর্বর্তী সরকার। যারা রাজনীতি করবে, যারা দেশ চালাবে, তাদের সুপারিশ আপনি নেন না।
জুলাই আগস্টে আহতদের সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশনে এসব কথা বলেন তিনি। প্রত্যেকে বিশ্বাস করেন এই দেশ বদলে দেওয়া সম্ভব এবং সেই লড়াই এখন থেকে চলবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে লাখ লাখ কোটি টাকা খরচ করছে। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন পরিদর্শক থেকে DIG পদমর্যাদার 300 পুলিশ কর্মকর্তা। সমস্ত সেক্টরে সংস্কারের দরকার। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে আর ব্যবহার করা যাবে না। মানবাধিকার সমুন্নত রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না। ওইরকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরের প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আরো কমে যাবে। সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সব অপরাধীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিতে মামলার দীর্ঘসূত্রিতা পরিহারের আহ্বান জানান বক্তারা। অতীতে পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, তা থেকে বের হওয়ার নির্দেশ দেন উপদেষ্টারা। সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন থানা ও জেলা পুলিশ আরও 81 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গেল রাতে এই অভিযান চালানো হয়। এ নিয়ে গাজীপুরে এই অভিযানে মোট 263 জনকে গ্রেফতার করা হলো। এছাড়া দেশব্যাপী চলা এ অভিযানে ময়মনসিংহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, মংলা সহ বিভিন্ন জেলায় আরও কয়েকজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছে নুসরাত জাহান সিন্ধি। সারা দেশে চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আরও 81 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর নগর থেকে 69 জন ও জেলা থেকে 12 জনকে আটক করা হয়। এ নিয়ে গত 3 দিনে জেলাটি থেকে আটক ও গ্রেফতার হলো 246 জন। ময়মনসিংহ জেলা জুড়ে এ অভিযানে 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটের মোংলায় রাতভর অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে আটক করেছে কোস্টগার্ড। চুয়াডাঙ্গায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে রংপুর নগরীর সহ বিভাগটি থেকে ছাত্রলীগ নেতা সহ 21 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে চাঁদপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে 5 ডাকাত সদস্যকে আটক করে যৌথ বাহিনী। চলমান ডেভিল হান্ট অপারেশনে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 12 জন সহ মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালীতে 11 জন গ্রেফতার হয়েছে। এদের সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভুইয়াপুরে আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীর হাতে এই অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়াও এই অভিযানে সুনামগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। নুসরাত জাহান সিনথি, RTV। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যে হবে বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, বিগত আমলে করা গায়েবী মামলার মধ্যে 1214টি 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। বিল্লাল হোসেনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগ সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা। এতে 2000-এর মতো শহীদ ও অনেকে পঙ্গু হন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যাযজ্ঞের বিচার শুরু করে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উপদেষ্টা জানান, ট্রাইব্যুনালের 16টি মামলার মধ্যে 4টি রায় হবে অক্টোবরে। একটা হচ্ছে 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে, এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। বিগত আমলে দায়ের করা 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি প্রত্যাহার হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া 396টি আইসিটি মামলার মধ্যে 332টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। মত প্রকাশের স্বাধীনতার কারণে যে অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার আনা ট্রাইব্যুনালের আইনের নতুন সংশোধনীতে অভিযুক্তদের সম্পত্তি জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদেশের ক্ষমতা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। অথরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের সময় যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ যে কটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে আওয়ামী লীগের নেতাকর্মীকে গুলি ও নির্যাতন করতে দেখা যায়। মঙ্গলবার উত্তরার মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজে দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে 17 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন আদালত। ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থল থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডাইরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আসামিকে তার ডিফেন্স করার জন্য সময় ছিল 6 সপ্তাহ, সেটাকে 3 সপ্তাহ করা হয়েছে দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য। এখন পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করলো প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত উত্তরা এলাকার ঘটনাতেই এই 3টি আবেদন দায়ের করা হয়েছিল। 3টি আবেদনই মঞ্জুর হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বিশ্বে দুর্নীতিগ্রস্ত 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151। দুর্নীতির ধারণা সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান আরও 2 ধাপ নিচে নেমেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দুর্নীতির ধারণা সূচক 2024-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী সরকারের প্রশ্রয়ে দুর্নীতি বেড়েছে, বাংলাদেশে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন তিনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশ্বিকভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক 2024 প্রকাশ করেছে। এই উপলক্ষে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংবাদ সম্মেলনের আয়োজন করে। টিআই এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর 23। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম, নিম্নক্রম অনুসারে 14তম, যা 13 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি আরও বেড়েছে। এবারের স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন 151, 23 স্কোর করে এবং নিচের দিক থেকে 14। আফগানিস্তানের পরেই বাংলাদেশ। এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, অর্থাৎ অত্যন্ত বিব্রতকর। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, বরং শাসক গোষ্ঠী নিজেরাই দুর্নীতি করেছে। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব, যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল। হাই লেভেল করাপশনে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহীনভাবে ক্ষমতার ব্যবহার, আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা চরমভাবে ব্যাহত হবে যদি অন্তর্বর্তী সরকার দুর্নীতির লাগাম টানতে না পারে। দুর্নীতির নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে এবং একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলো, সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। দুর্নীতিগ্রস্ত তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ এশিয়ায় ভুটানের পরিস্থিতির উন্নতি হয়েছে, সেখানে দুর্নীতি অনেক কমেছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 10টি ব্যাংক অ্যাকাউন্টে 296 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, কামাল মজুমদার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ বানিয়েছে। এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসেবে সন্দেহভাজন লেনদেন করেছেন। তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারেরও আয় বহির্ভূত 2 কোটি 39 লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। জনাব কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য, ঢাকা 15, সাবেক শিল্পমন্ত্রী, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসাবে প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডেভিল হান্ট অভিযানের আওতায় সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তারা। তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবিতে কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবেন সাংবাদিকরা। এদিকে তদন্তে বাধা দেয়া অনেককে চিহ্নিত করা গেছে বলে জানান আইনজীবী শিশির মনির। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহর রুনি হত্যাকাণ্ডের 13 বছর পার হল। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহর রুনি। ঘটনার পর অনেক চড়াই উতরাই পেরোলেও শেষ হয়নি মামলার তদন্ত কাজ। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্তকারী সংস্থা র্যাব সারা 12 বছরেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
5 আগস্ট পট পরিবর্তনের পর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠন করা হয় উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স। তবে অন্তর্বর্তী সরকারের 6 মাসেও মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ সাংবাদিকদের। এই সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারকে একটি ফ্রিজে বন্দী করে রাখা হলো। আপনারা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, বিগত আমলে হত্যাকাণ্ডের রহস্য কুক্ষিগত করে বিচার কাজ বাধাগ্রস্ত করা হয়। যে সমস্ত সাংবাদিক নেতাদেরকে আমরা ফেরেশতার মতো সম্মান করতাম, তারা এক পর্যায়ে আন্দোলনটা কুক্ষিগত করে গণভবনের কার্পেটের নিচে জমা রেখে কিছু সম্মানের অর্থে বা কিছু আর্থিক সুবিধার জন্য বেইমানি করেছিলেন। সেই যে আন্দোলনটা ভাটা পড়লো এবং আমরা প্রতি বছর এটাকে ধরে কর্মসূচি নেই ঠিকই, কিন্তু ওই কার্পেটের তলের থেকে আর এটা ওঠে নাই। মানে নিশ্চিত যে তারা বিচার করবে না। ডেভিল হান্টিং এর আওতায় রুনি সাগর হত্যাকারীদের আনয়ন করুন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে নিহত রুনির ভাই নওশের রোমান ও সন্তান মেঘ। এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। অতীতে তদন্ত প্রক্রিয়া আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী পক্ষের আইনজীবী শিশির মনির। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্ক ফোর্সের। তখনই সব খোলাসা হবে বলে মনে করেন আইনজীবী। বিপুল দেবরাই, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা রোহিঙ্গা সংকট অভিভাষণে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এলে এমন আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এ সময় অর্থায়নে স্বচ্ছতা, শাসন ব্যবস্থা এবং কর প্রশাসন সহ ডিজিটালাইজেশনের সংস্কারের সহায়তায় বিশ্বব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাইজার। এদিকে ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছেন। কেলি জানান, গণতান্ত্রিক উত্তরণে সাহায্য করতে একটি দল পাঠাতে চায় আয়ারল্যান্ড। আদানি পাওয়ারকে ভারতে তার 1600 মেগাওয়াট প্লান্ট থেকে আবার সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বলেছে বাংলাদেশ। বাংলাদেশে এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স বলেছে, গেল বছরে 31 অক্টোবর অর্থ প্রদানে বিলম্বের কারণে বাংলাদেশের সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে কোম্পানিটি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে, বকেয়া পরিশোধের জন্য আদানিকে মাসে 85 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে 25 বছরের চুক্তি স্বাক্ষর করে আদানি। মাসখানেক ধরে পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ থানার 13 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এদের মধ্যে 2 জন এসআই, 2 জন এএসআই এবং 9 জন কনস্টেবল। তাদের সিলেট পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুপুরে গণমাধ্যমকে জানায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। ক্লোজড 13 পুলিশ সদস্য হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল হাসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাক্ষাৎ সাদি, সাগর চন্দ্র দাস, মেহেদি হোসেন ও কৃপেশ চন্দ্র রায়। কক্সবাজারের টেকনাফের নাফ নদ মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে 4 জেলেকে ধরে নিয়ে যাবার অভিযোগ উঠেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত নৌকার মাঝি মোহাম্মদ হাসান শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা। এছাড়া একই এলাকার জেলে আব্দুর রকিম, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ হাসানকে নিয়ে যান আরাকান আর্মি। এই ঘটনার পর নাফ নদী সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন।
আনুষ্ঠানিকভাবে কিট স্পন্সর পেল বাফুফে। দেশের ফুটবলের সঙ্গে কিট পার্টনার হিসেবে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে দেশীয় ব্র্যান্ড দৌড়। এই চুক্তির ফলে প্রায় 2 কোটি টাকা সাশ্রয় হবে বাফুফের। দুপুরে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ও নির্বাহী কমিটির প্রায় সব সদস্যদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। আগামী 2 বছর জাতীয় নারী ও পুরুষ ফুটবল দল সহ বয়সভিত্তিক দলগুলোর যাবতীয় ফুটবল কিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এর ফলে বড় অঙ্কের আর্থিক সুবিধা পাবে বাফুফে। শুধু তাই নয়, বাংলাদেশ দলের জার্সির বাণিজ্যিক বিক্রি বাবদ লভ্যাংশের একটি অংশ বাফুফের কোষাগারে যোগ হবে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকা মেয়েদের টি20 বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আইসিসির অ্যান্টি করাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন তিনি। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে এক সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সোহেলি। পরে সেই ক্রিকেটার বিষয়টি আইসিসি দুর্নীতি দমন কমিশনকে জানালে শুরু হয় তদন্তের কাজ। গতকাল 10 ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি শুরু হয়েছে। 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সোহেলির। এরপর খেলেছেন 2টি ওয়ানডে ও 13টি টি20। দেশের হয়ে সবশেষ খেলেন 2022 সালে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।